নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একজন নবজাতক শিশু তার কি কি বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারবো যে একজন সুস্থ স্বাভাবিক নবজাতক শিশু হয়েছে। তো কি একজন সুস্থ স্বাভাবিক নবজাতক শিশুর বৈশিষ্ট্য কি কি হবে? তো ভিডিওটি আপনারা দেখেছেন, ভিডিওটি হয়তো আপনাদের খুব ভালো লেগেছে, আর এই জন্য আমি আজকে আরেকটি ভিডিও বানাচ্ছি এই নবজাতক শিশুকে নিয়ে। আজকের এই ভিডিওতে আমি বলবো যে একজন নবজাতক শিশু সে সারাদিনে কতবার পটি বা প্রস্রাব করবে। একজন যখন সন্তান জন্মগ্রহণ করে তার মা বাবার কিন্তু অনেক রকম কোয়ারিজ থাকে, আর এই বিভিন্ন রকম কোয়ারিজের মধ্যে যেটা সব থেকে বেশি তারা জিজ্ঞেস করে সেটি হচ্ছে যে ডাক্তারবাবু, আমার সন্তানটি সারাদিনে কতবার পটি বা প্রস্রাব করবে, এটা কতবার করাটা উচিত বা কতবার করাটা স্বাভাবিক। তো আজকে এই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি পুরোটি দেখবেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। আজকে যে বিষয়টি নিয়ে আমি প্রথমে আপনাদেরকে বলবো সেটি হচ্ছে একটি নবজাতক শিশুর সারাদিনে কতবার প্রস্রাব করাটা স্বাভাবিক। তো একজন নবজাতক শিশুর কিন্তু প্রতিদিন কিন্তু ডেভেলপমেন্ট হতে থাকে, প্রতিদিন কিন্তু কিছু না কিছু চেঞ্জ হতে থাকে, তাদের সব কিছুর কিন্তু বিকাশ ঘটে। তার যেমন দেহের বিকাশ ঘটে, দেহের সব কিছুর ডেভেলপমেন্ট হয়, সেরকম মস্তিষ্কের ডেভেলপমেন্ট হয়, সব কিছু কিন্তু ডেভেলপমেন্ট হয়। তার হাড় বাড়ে, মাংসপিণ্ড, ভিতরের যে হৃৎপিণ্ড, লিভার, কিডনি যাই বলুন, সব কিছুই কিন্তু আস্তে 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 বড় হয়, সব কিছুর বিকাশ ঘটে। তো একজন নবজাতক শিশুর কিন্তু সব কিছুই প্রথম দিকে খুব ক্ষুদ্র থাকে, খুব ছোট থাকে। তার পাকস্থলীটা যেমন খুব ছোট থাকে, তার ইন্টেস্টাইন সেরকম ছোট, তার ইউরিনারি ব্লাডার সেরকম ছোট। তো এক্ষেত্রে একজন নবজাতক শিশু 6 মাস পর্যন্ত কিন্তু মায়ের শুধুমাত্র বুকের দুধ খায়। এই 6 মাস পর্যন্ত বুকের দুধ ছাড়া কিন্তু অন্য কিছু সে খায় না। এবার সে যখন তার মায়ের বুকের দুধ খাচ্ছে, সেই বুকের দুধের কিন্তু প্রধান উপাদানই হচ্ছে জল, তাই না? এবার সে যখন মায়ের বুকের দুধটা খেলো, খাওয়ার পর সেই দুধ কিন্তু পাকস্থলীর মাধ্যমে ইউরিনারি ব্লাডারে গিয়ে সেই জলে মানে দুধের যে জলীয় অংশটা সেটা কিন্তু ইউরিনারি ব্লাডারে গিয়ে জমা হচ্ছে। এবার এক্ষেত্রে যেহেতু একজন সদ্যজাত শিশুর ইউরিনারি ব্লাডার খুবই ছোট, সেহেতু কি হয়, তার সেই ছোটোর জন্য সেই জল কিন্তু সেই ব্লাডার কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে না, আর এই জন্যই কিন্তু সে ফ্রিকুয়েন্টলি প্রস্রাব করে। সে যতবার মায়ের বুকের দুধ খাবে ততবার কিন্তু প্রস্রাব করবে। অনেকে বলেন যে ডাক্তারবাবু, আমার ছেলেটা যতবার খায় ততবার প্রস্রাব করে। এটা অবশ্যই স্বাভাবিক, কারণ তার সব কিছু তো খুব ক্ষুদ্র, তার স্টোমাক ক্ষুদ্র, তার ইউরিনারি ব্লাডার ক্ষুদ্র, সব কিছুই ক্ষুদ্র। তাই জন্য সে যতবার বুকের দুধ খাচ্ছে সেই দুধের জলীয় অংশটা ইউরিনারি ব্লাডার গিয়ে সেখান থেকে কিন্তু বারবার করে প্রস্রাব হচ্ছে। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো একজন সুস্থ স্বাভাবিক নবজাতক শিশু সারাদিনে 6 থেকে 8 বার কিন্তু প্রস্রাব করতেই পারে, এটা তার পক্ষে স্বাভাবিক। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 6 থেকে 8 বার কেন, সে কিন্তু দিনে আরও অনেকবার প্রস্রাব করে। যেটা বললাম যে যতবার খাচ্ছে ততবার প্রস্রাব করছে। তো এক্ষেত্রে কিন্তু 20 বার, 18 থেকে 20 বার পর্যন্ত প্রস্রাব করাটাও তার পক্ষে স্বাভাবিক, কিন্তু মিনিমাম 6 থেকে 8 বার কিন্তু প্রস্রাব হবে, এটা কিন্তু স্বাভাবিক। তো এবার জেনে নেওয়া যাক যে অস্বাভাবিকগুলো কি 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 লক্ষণ দেখলে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব এই প্রস্রাবের ক্ষেত্রে। তো এখানে প্রধানত 3টি লক্ষণ আছে। প্রথম যে লক্ষণটি সেটি হচ্ছে যে তার ইউরিন যে আছে, প্রস্রাবের কালার যদি চেঞ্জ হয়, যদি খুব গাঢ় কালার হয়ে যায়, কালচে বাদামি রঙের যদি হয় বা খুব গাঢ় হলুদ রঙের হচ্ছে, এই রকম যদি তার প্রস্রাবের বর্ণ পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা ডাক্তারবাবুর পরামর্শ নেব। 2 নম্বর হচ্ছে যদি তার ইউরিন দিয়ে রক্ত বের হয় বা এই রক্ত মিশ্রিত ইউরিন যদি সে করে, তাহলেও কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে একজন শিশু যদি সে 6 থেকে 8 বারের কম প্রস্রাব করে, এমন দেখা গেছে যে 6 ঘন্টা হয়ে গেল তারপরেও কিন্তু বাচ্চাটি প্রস্রাব করছে না, এক্ষেত্রেও কিন্তু আমরা ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব।
তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যদি ব্রেস্ট মিল্ক ফিডিংয়ের ফ্রিকোয়েন্সিটা যদি চেঞ্জ হয়ে যায়, ধরুন একজন মা তার একটা সময় পর পর বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, এবার সেই ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয়ে যায়, কোনো কারণে যদি সেই ফ্রিকোয়েন্সি নষ্ট হয়ে যায়, ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হলে ধরুন যে ব্রেস্ট মিল্ক খাওয়াতে দেরি হয়ে গেল বা ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হলো, এই ক্ষেত্রে কিন্তু বাচ্চাটির প্রসব কিন্তু অনেক পরে হতে পারে বা ডিলে হতে পারে, সেক্ষেত্রে 6 ঘন্টা পার হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে 6 ঘন্টা হয়ে গেছে, বাচ্চা প্রস্রাব করছে না, সেক্ষেত্রে আপনারা ব্রেস্ট মিল্কটা আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন, খাইয়ে দেখতে পারেন। তা খাইয়ে দেখার পরেও যদি সে প্রস্রাব না করে, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। তো এই সমস্ত এই 3টে লক্ষণ যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা বাচ্চাকে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন। আর এই ক্ষেত্রে আমি আরও কয়েকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, একটা টিপস বলতে পারেন, যে একজন বাচ্চা যখন ইউরিন পাস করবে বা প্রস্রাব করবে, তারপরে কিন্তু একজন মায়ের সবসময় প্রয়োজন সেই বাচ্চাটিকে কিন্তু ঠিকমতো পরিষ্কার করা, তার যে প্যান্ট পরে আছে বা ন্যাপি পরে আছে সেটাকে চেঞ্জ করা, তাকে ভালো করে মুছিয়ে দেওয়া এবং তাকে সবসময় সবসময় হাইজিন মেনটেন করা। এটা কিন্তু সবসময় বাড়ির সবারই কিন্তু এই জিনিসটা করা প্রয়োজন। কারণ বাচ্চাটির যদি হাইজিন মেনটেন ঠিকভাবে না করা হয়, বাচ্চাটি যদি সেই প্রস্রাব করা অবস্থাতে থেকে যায়, তাহলে কিন্তু তার সে থেকে ইনফেকশন হতে পারে, আর এই ইনফেকশন হলে কিন্তু আরও খুব মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তাই জন্য এটা সবসময় মনে রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে, মাকে আমি একটা জিনিস মনে করতে বলবো, মায়ের যাতে কোনো রকমভাবে কোনো কনস্টিপেশন বা ডিহাইড্রেশন না হয়। বিশেষ করে C-সেকশন ডেলিভারি বা সিজারিয়ান মা যারা আছে, সেসব ক্ষেত্রে দেখা যায় মায়ের কিন্তু একটা কনস্টিপেশনের কিন্তু একটা ধাঁচ থাকে। তো এই কনস্টিপেশন যাতে না হয় সেটা মাদেরকে খেয়াল রাখতে হবে, তার জন্য বারবার করে জল পান করতে হবে, যেসব খাবার খেলে কনস্টিপেশন না হয় সেই খাবারগুলো খেতে হবে, আর পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে মাকে। আর এটাও দেখতে হবে তার মায়ের শরীর যেন ডিহাইড্রেশন না হয়, কারণ এই দুটো যদি হয় তাহলে কিন্তু বাচ্চার কিন্তু প্রস্রাব কিন্তু মানে অটোমেটিক্যালি কম হবে। তাই জন্য এই দুটো টিপস আমি দিলাম, এই দুটো কিন্তু আপনারা সবসময় মনে রাখবেন। এইবার চলে আসি পটির ব্যাপারে, যে একজন সদ্যজাত সন্তান কতবার পটি করবে সারাদিনে। তার আগে একটা কথা বলে রাখি, একজন সন্তান যখন জন্মগ্রহণ করে, সেই জন্মগ্রহণের পর 24 ঘন্টার মধ্যে সে কিন্তু প্রথম পটি করবে। সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 48 ঘন্টাও রাখতে পারে, তবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে সে কিন্তু প্রথমবার জন্মের পর পটি করবে। আর সেই পটির কালার কিন্তু হবে মানে কালচে রঙের বা কালচে সবুজ রঙের, এটাকে বলা হয় মিকোনিয়াম। তো এই কালচে সবুজ রঙের প্রথমে পটি হবে, সেটাতে ভয় পাওয়ার কিছু নেই। এরপর থেকে যখন সে পটি করবে তখন কিন্তু পটির কালারটা আস্তে 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 চেঞ্জ হয়ে যাবে। তো এবার আসি বিষয়ে, যে একদম সদ্যজাত সন্তান বা নবজাতক সন্তান কতবার পটি করবে সারাদিনে। তো একজন নবজাতক সন্তানের সারাদিনে কিন্তু 6-7 বার বা 8বারও কিন্তু পটি করতে পারে, এটা যেরকম স্বাভাবিক। আবার সে সারাদিনে একবারও পটি করলো না, এটাও কিন্তু স্বাভাবিক। মানে এটা একজন সন্তান যখন সে ব্রেস্ট ফিড করছে, মানে সে কিন্তু নিজেই কনফিউজিং থাকে। প্রথমে যে ব্রেস্ট ফিড যখন সে করবে, এই ব্রেস্ট ফিডিং নিয়েই কিন্তু সে কনফিউজিং থাকে, সে কিন্তু এই জিনিসটা বুঝতে কিন্তু তার অনেক টাইম লাগে। তারপর সেই জন্য তার পটির কিন্তু ফ্রিকোয়েন্সি ঠিক থাকে না, কখনো সে সারাদিনে 5বার 6বার 8বার 10বার পটি করতে পারে, আর কখনো একবারও নাও করতে পারে। তো এই দুটো জিনিসই কিন্তু স্বাভাবিক। তো এক্ষেত্রে দেখা যায় মানে কেন এই জিনিসটা হয় সেটা আমি একটু বলে দিই, যে সে 7বার 8বার কেন পটি করছে। আমি প্রথমে বলেছিলাম যে একজন সদ্যজাত সন্তানের কিন্তু সব কিছু কিন্তু খুব ছোট, তার পাকস্থলী ছোট, তার ক্ষুদ্রান্ত বৃহদান্ত বলুন, লিভার কিডনি সবই ছোট, তার মলদ্বার সবই ছোট। এবার যখন সে ব্রেস্ট মিল্ক খাচ্ছে, খাওয়ার পরে সেটা ইন্টেস্টাইনে গিয়ে সেটা যখন পটি আকারে বেরোচ্ছে, সেটাতে সেক্ষেত্রে কিন্তু তার ইন্টেস্টাইনটা ছোট হওয়ার কারণে সে কিন্তু বারবার পটি করতে পারে। তো 7বার 8বার পর্যন্ত সে কিন্তু পটি করতে পারে, যেহেতু তার ইন্টেস্টাইনটা খুব ছোট। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে একদিন কেন 3 দিন 4 দিন পর্যন্ত বাচ্চা কিন্তু পটি করছে না। তো এটাকেও আমরা স্বাভাবিক ধরে নিই, কারণ এক্ষেত্রেও প্রথমে আমি বললাম যে বাচ্চা যখন ব্রেস্ট ফিডিং করছে, বুকের দুধ পান করছে, বুকের দুধের নর্মাল মানে মেন যে উপাদান সেটি হচ্ছে কিন্তু জল। তো এই জলীয় উপাদান যখন সে ইন্টেস্টাইনে যাচ্ছে, ইন্টেস্টাইনে যাওয়ার পর সেই দুধটা যখন ইন্টেস্টাইনে যাওয়ার পর সেটা পটি তৈরি হতে কিন্তু তার অনেক টাইম লাগছে, যেহেতু সেটা জলীয় পদার্থ, তার পটি ঠিক মতো তৈরি হয় না, পটি তৈরি হতে টাইম লাগে, এবং এই টাইমের জন্যই কিন্তু তার পটিটা ডিলে হচ্ছে, সে 1 দিন বা 2 দিন পরে পটি করছে, এটাও স্বাভাবিক। তো এই জিনিসটা নিয়ে আপনাদেরকে বেশি চিন্তা করার দরকার নেই।
তবে যদি অনেক দিন হয়ে গেল, 8 দিন 10 দিন হয়ে যাচ্ছে, 7 দিন 8 দিন হয়ে যাচ্ছে, পটি করছে না, সেক্ষেত্রে আপনারা ডাক্তারবাবুর সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন। আর এইবার আসা যাক যে কি কি ক্ষেত্রে আপনারা ডাক্তারবাবুর কাছে যাবেন। তো একটা বললাম যে যদি 8 দিন 10 দিন হয়ে যাচ্ছে, পটি করছে না, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন। আর আরও 2-3টি বিষয় আছে, সেটি হচ্ছে পটির কালার যদি চেঞ্জ হয়ে যায়। যদি আপনি দেখেন যে পটির কালার খুব কালচে রঙের হয়ে গেছে, বা পটির কালার খুব পটি দিয়ে খুব ঝাঁঝালো আষ্টে গন্ধ বেরোচ্ছে, পটির কালার কালচে হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তারবাবুর কাছে যেতে হবে। 2 নম্বর হচ্ছে পটির যদি কালার একদম বর্ণহীন হয়ে যায়, মানে অনেকটা হালকা সাদা রঙের হয়ে যায়, এইরকম যদি হয়ে যায়, সেক্ষেত্রে ভাবতে হবে যে বাচ্চার বিলিরুবিনের কিন্তু সমস্যা হয়েছে, এই ক্ষেত্রেও আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আর 3 নম্বর হচ্ছে যদি পটির সঙ্গে জলীয় উপাদানটা বেশি করে বেরোয়, যা পটি করছে পটির সঙ্গে যদি তার জলীয় উপাদান বেশি করে বেরোয়, খুবই পাতলা পটি হয়, জলীয় উপাদান যদি বেশি করে বেরোয়, এক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। কারণ এক্ষেত্রে কিন্তু বাচ্চার জলীয় উপাদান বেশি করে বেরোনো মানে ভাবতে হবে যে বাচ্চার কিন্তু ডিহাইড্রেশন হতে পারে। আর এই জন্য এই জলীয় উপাদান বেশি করে বেরোলে পটির মাধ্যমে, সেটাও কিন্তু আপনাকে তাহলে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। তো এই 3-4টে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। তো আজকে আমি এই পটি করা এবং প্রস্রাব করা নিয়ে আপনাদেরকে বললাম যে কতবার করা উচিত, কতবার না করলে কি করা উচিত, না করলে কি কি সমস্যা হলে ডাক্তারের কাছে যাবেন, এই জিনিসটা আমি আপনাদেরকে বললাম। আশা করি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। আর এরপরেও যদি আপনাদের কিছু বোঝার থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।